রামচরণ বাবু এক বড় ব্যবসায়ী ছিল। সে তার স্ত্রী পারমিতা দেবী এবং একমাত্র মেয়ে নয়নতারার সঙ্গে এক বিশাল বড় দোতলা বাড়িতে বসবাস করে। যেহেতু নয়নতারা বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ছোটবেলা থেকেই নয়নতারা খুবই আদর ভালোবাসা পেয়ে বড় হয়। এভাবেই দেখতে দেখতে নয়নতারা যখন বিবাহ উপযোগী হয়ে ওঠে, তখন তার বাবা মা মেয়ের বিয়ে নিয়ে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। না না, আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে কিছুতেই শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো না। আমার মেয়ে আমার সঙ্গে সারা জীবন থাকবে। আমার মেয়ে আমার কাছ থেকে দূরে চলে গেলে আমি কিভাবে থাকবো তুমি বলো? কিন্তু তাই বলে তুমি কি মেয়েকে সারা জীবন মায়ের বাড়িতে বসিয়ে রাখবে? তাতে করে তো লোকজন আবার খারাপ বলবে। এমনিতেই অনেককে বলতে শুনেছি মেয়ের বয়স হয়ে গেছে তবুও মেয়েকে বিয়ে দিচ্ছি না আমরা। সবাই ভাবছে নিশ্চয়ই আমার মেয়ের মধ্যে কোনো খামতি আছে। ঠিক এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। আর পারমিতা দেবী যখনই দরজা খুলে, তখন সে দরজার বাইরে এক সুন্দর দেখতে লম্বা চওড়া হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। এরকম অজানা অচেনা যুবক ছেলেকে দেখে নয়নতারা এবং তার বাবা মা তিনজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তবে প্রথমবার প্রতাপকে দেখা মাত্রই নয়নতারার তাকে প্রচন্ড পরিমাণে পছন্দ হয়। তাই সে একভাবে প্রতাপের দিকেই তাকিয়ে থাকে। কে বাবা তুমি? তোমার কাকে চাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আন্টি, আমি এখানে ঘর ভাড়া নিতে এসেছি। আমাকে একজন বললো আপনাদের দোতলা বাড়ির উপরতলাটা পুরোপুরি ফাঁকা থাকে, তাই আপনারা নাকি বাড়ি ভাড়া দেবেন। সেই জন্য আমি এখানে বাড়ি ভাড়া নিতে এসেছি। আমি একা নয়, আমার মা বাবা এবং বোনকে নিয়ে এখানে থাকতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে কি? আরে না না বাবা, আমরা বাড়ি ভাড়া দিই না। তোমাকে নিশ্চয়ই কেউ ভুল খবর দিয়েছে। ঠিক এমন সময় প্রতাপকে দেখে পারমিতা দেবীর মাথায় এক বুদ্ধি খেলে ওঠে। যেহেতু প্রতাপ দেখতে শুনতে একেবারে সুপুরুষ ছিল, তাই জন্য পারমিতা দেবী প্রতাপের সঙ্গেই তার মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এই তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। আচ্ছা বাবা, তুমি আগে একটা কথা বলো তো, তুমি কেন আমাদের বাড়িতে ভাড়া থাকতে চাইছো? তোমার কি নিজের বাড়ি নেই? আর তুমি কি কাজ করো? আসলে কাকিমা, আমি কিছুদিন আগে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। সেই অফিস থেকে আপনাদের বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিট। তাই চাকরি সূত্রেই বাবা মাকে নিয়ে এখানে থাকতে হবে। আমার নিজের বাড়ি অন্য শহরে। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিল, কিন্তু এখন উনি রিটায়ার হয়ে গেছেন। প্রতাপের কথা শুনি পারমিতা দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সে প্রতাপকে জামাই হিসাবে খুবই পছন্দ করে। ঠিক আছে বাবা, তুমি তোমার পরিবারকে নিয়ে কালকেই আমাদের বাড়িতে থাকতে চলে এসো। আমি তোমাদের জন্য উপরের তলাটা পুরোপুরি পরিষ্কার করে রাখবো। আর হ্যাঁ বাবা, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, কিংবা আমার ফোন নাম্বারটা নিয়ে যাও। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে। এই শুনে প্রতাপ খুবই খুশি হয়। আর সে তখনই ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রামচরণ বাবু তার স্ত্রীর উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, কি গো গিন্নি, তুমি তো এখনই নিজেই সিদ্ধান্ত নিতে শিখে গেছো দেখছি। তুমি কেন ওই ছেলেটাকে আমাদের বাড়িতে ভাড়া থাকতে বললে? কি দরকার ছিল শুধু শুধু? আমাদের কি টাকার অভাব আছে নাকি? তুমি জানো না আমাদের বাড়িতে একটা মেয়ে আছে? আরে বাবা, বাড়িতে মেয়ে আছে বলেই তো ওরকম একটা ভালো ছেলেকে আমাদের বাড়িতে ভাড়া থাকতে দিচ্ছি। আসলে ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ভাবছি আমাদের মেয়ের সঙ্গে ওই ছেলেটার বিয়ে দেব। তাহলে আমাদের বাড়ির দোতলাটাই আমার মেয়ের শ্বশুর বাড়ি হবে, আর নিচের তলা হবে মায়ের বাড়ি। আমরা যদি এরকম করি তাহলে কিন্তু সারা জীবন আমাদের মেয়ে আমাদের চোখের সামনেই থাকবে। পারমিতা দেবীর কথা শুনে রামচরণ বাবুরও প্রচন্ড পরিমাণে পছন্দ হয়। তোমার মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি আছে। এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন? কিন্তু আমাদের মেয়ে কি চাই সেটাও তো আমাদের জানা দরকার। কিরে মা, তোর ওই ছেলেটাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমি মায়ের সঙ্গে একেবারেই সহমত। আর আমারও ওই ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। বিয়ের পর আমি নিজের বাড়িতেই থাকতে পারবো, এর চেয়ে ভালো বিষয়ের কি হতে পারে বলো? আমি তো ভেবেই নিয়েছি আমি বিয়ে করলে ওই ছেলেটাকেই বিয়ে করব। এভাবেই সেই দিন কাটে। আর পরের দিনই প্রতাপ তার পরিবারকে নিয়ে রামচরণ বাবুর বাড়ির দোতলাতে থাকতে চলে আসে। এখন নয়নতারা এবং তার বাবা মা তিনজনে মিলে প্রতাপকে পটানোর চেষ্টা করে। তারা প্রতাপের সঙ্গে প্রচন্ড পরিমাণে ভালো ব্যবহার করে। আর নয়নতারা এখন বেশিরভাগ সময় প্রতাপের বাবা মায়ের সঙ্গে সময় কাটায়, যার ফলে প্রতাপের বাবা মাও নয়নতারাকে পছন্দ করে। আর এরই মধ্যে একদিন রামচরণ বাবু প্রতাপের বাবা মাকে প্রতাপের সঙ্গে নয়নতারার বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে প্রতাপের পরিবারও খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রতাপের সঙ্গে নয়নতারার বিয়ে হয়। বিয়ের পরের দিন সকালবেলা, আজকে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। যাই নিচে, মনে হচ্ছে মায়ের চা করা হয়ে গেছে। সকালবেলা উঠে মায়ের হাতের গরম গরম চা না খেলে কিছুতেই আমার সকাল শুরু হবে না। আর মা বাবা তো আমাকে ছেড়ে চা খেতেই পারবে না। এই বলে নয়নতারা নিচে তার মায়ের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে বাবা মায়ের সঙ্গে বসে গরম গরম চা খেতে শুরু করে।
চা খেতে খেতে তারা গল্প গুজবও করতে থাকে। আর অন্যদিকে প্রতাপ এবং তার বাবা মা যখন ঘুম থেকে ওঠে তখন তারা নয়নতারাকে খুঁজে পায় না। প্রতাপ, নতুন বৌমা কোথায় গেল বলতো? আমি তো সব জায়গায় খুঁজলাম, বাথরুমেও দেখলাম, বৌমা তো বাড়িতে নেই। কোথায় গেল তাহলে? কি জানি মা, আমিও তো বেশ কিছুক্ষণ ধরে নয়নতারাকে দেখতে পাচ্ছি না। এক মিনিট, মনে হচ্ছে নয়নতারা নিচে আছে। আমি এখনই নিচে থেকে ওর গলার আওয়াজ পেলাম। কি, বৌমা আমাদের কাউকে কিছু না বলে নিচে মায়ের বাড়িতে চলে গেছে? এটা কিন্তু বৌমা ঠিক করেনি। যা, তুই বৌমাকে এখনই ডেকে নিয়ে আয়। দাঁড়া, এক কাজ কর, তুই ফোন করে বৌমাকে ডাক। এখন তুই নতুন জামাই, হঠাৎ করে এভাবে শ্বশুর বাড়িতে যাস না। মায়ের কথা শুনে প্রতাপ তখনই নয়নতারাকে ফোন করে আর তাকে উপরে যেতে বলে। কিছুক্ষণ পর নয়নতারা যখন উপরে আসে তখন সে দেখে যে প্রতাপ এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে রেগে আছে। বৌমা, এটা তুমি কি করে করলে? রাত্রিবেলা তোমার বিয়ে হলো আর আজকে সকালে তুমি কাউকে কিছু না বলেই নিজের মায়ের বাড়িতে চলে গেলে। আরে, আমার মায়ের বাড়িতে চলে গেলাম মানে? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, এই পুরো বাড়িটাই কিন্তু আমার বাবার, মানে আমাদের। তাই আমার যখন ইচ্ছা হবে আমি নিচে যেতেই পারি। আমি কি নিচে গিয়ে খুব বড় ভুল করে ফেললাম? এখন কি আপনাদের পারমিশন নিয়ে আমাকে নিচে যেতে হবে? একদমই তাই। এখন আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তাই নিচের তলাটা এখন তোমার মায়ের বাড়ি আর দোতলাটা তোমার শ্বশুর বাড়ি। তুমি এখন চাইলেই যখন তখন মায়ের বাড়িতে যেতে পারো না। তাছাড়া আমাদের পরিবারেরও তো একটা নিয়ম আছে। বিয়ের পর নতুন বউ নিজের বরকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মায়ের বাড়িতে যায়, তাও আবার মেয়ের বাবা মাকে আগে মেয়ের শ্বশুর বাড়িতে এসে নিমন্ত্রণ করতে হয়। মা কিন্তু ঠিকই বলেছে নয়নতারা, তুমি এরকম একা একা মায়ের বাড়ি গিয়ে ঠিক করনি। আমাদের পরিবারে বিয়ের পরের দিন অনেক নিয়ম থাকে। আর তাছাড়া তুমি যে বললে এই বাড়িটা তোমার বাবার, এটা কিন্তু ভুল বললে। আমরা ভাড়া নিয়ে তোমার বাবার বাড়িতে থাকি, সুতরাং আমরা ফ্রিতে এখানে থাকছি না। তাই আমরা যতদিন ভাড়া দিয়ে এই দোতলাতে থাকবো, এই দোতলায় আমাদেরই অধিকার থাকবে, বুঝেছো? প্রতাপ এবং তার মায়ের কথা শুনে নয়নতারার প্রচন্ড পরিমাণে রাগ হয়, তাই সে নিজের ঘরে চলে যায়। কিন্তু সে কিছুতেই কারোর কোনো কথাতে পাত্তা দেয় না। তার যখনই ইচ্ছা হয় তখনই নিচের তলাতে বাবা মায়ের কাছে চলে যায়। আর এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন, বৌমা, তুমি আবার তোমার মায়ের বাড়িতে যাচ্ছ? শোনো, তোমার নতুন নতুন বিয়ে হয়েছে বলে এতদিন পর্যন্ত আমি তোমাকে কিন্তু সেভাবে কিছু বলিনি, কিন্তু আজ থেকে তোমাকে সংসারের কাজকর্ম করতে হবে আর রান্না বান্নার দায়িত্ব নিতে হবে। যাও, তুমি আজকে আমাদের জন্য ভালো কোনো খাবার রান্না করে নিয়ে এসো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রান্না বান্না করব? আমি কাজ করব? আমি কি বাড়ির চাকর নাকি যে আমি কাজ করতে যাব? ছোটবেলা থেকে আমি কোনো কাজকর্ম করিনি, আর আমি তো রান্নাঘরে কখনো পা পর্যন্ত রাখিনি, তাই আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তুমি রান্না বান্না না করলে খাবে কি শুনি? আর আমরাই বা কি খাবো? তুমি কি সারাদিন আমাদেরকে না খাইয়ে রাখবে? আপনারা কি খাবেন সেই দায়িত্ব আমি নিতে পারবো না, তবে আমি আমার মায়ের কাছে গিয়ে খাবার খেয়ে আসবো। আমার মায়ের হাতে রান্না খুব পছন্দ। এমনিতেই কদিন ধরে আপনার হাতে রান্না খাচ্ছি, আমার মোটেই খাবার খেয়ে পেট ভরছে না, কারণ আপনার হাতে রান্না ভীষণ বাজে। আপনি নিজের হাতে রান্না করে আপনার স্বামী আর ছেলেকে খাইয়ে দেবেন, আর আমি আমার বাবা মায়ের সঙ্গে খাবো। এই বলে নয়নতারা নিচে নেমে যায়, আর যা দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু তবুও সে কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। এভাবে যতই দিন যেতে থাকে নয়নতারার প্রতি তার শ্বশুরবাড়ির লোকেরা আরো বেশি বিরক্ত হয়ে ওঠে। একদিন রাত্রিবেলা, প্রতাপ, এই উপরের ঘরে আমার একদমই ঘুম আসে না। ছোটবেলা থেকে আমার নিজের রুমে ঘুমানোর অভ্যাস, তাই যেই থেকে আমার বিয়ে হয়েছে আমার ঠিক মতো কিছুতেই ঘুম হচ্ছে না। তাই আমি নিচে আমার নিজের রুমে ঘুমাতে যাচ্ছি। তুমি যদি চাও আমার সঙ্গে যেতে পারো। সে কি, তুমি এখন তাহলে মায়ের বাড়ি থেকে ঘুমানো শুরু করবে? সারাদিন মায়ের বাড়িতেই তো থাকো, বাবা মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করো, আর এখন তাহলে মায়ের বাড়ি থেকেই ঘুমাবে? তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, আমার বাবা মা কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণেই যাতে আমি সবসময় আমার বাবা মায়ের সঙ্গে থাকতে পারি। না হলে তোমার মতো একজন ভাড়াটিয়ার সঙ্গে আমার বাবা মা আমার কখনো বিয়ে দিত না। এই বলে নয়নতারা নিচে নেমে যায়, আর বিয়ের আগে সে যেই ঘরে থাকতো সেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে উপরে উঠে আসে ঠিকই, কিন্তু কয়েক মিনিট পরে আবার নিচে নেমে যায়। এভাবে বিয়ের পরেও নয়নতারা তার শ্বশুরবাড়ির লোকেদের কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না, আর নাইবা নিজের স্বামী ও শাশুড়ি মায়ের কোনো কথা শোনে। শোনো নয়নতারা, আজকে কিন্তু আমার অফিস ছুটি আছে, তাই আজকে তুমি একবারের জন্য কিন্তু মায়ের বাড়িতে যাবে না বলে দিলাম। তুমি সারাদিন আজকে উপরে থাকবে, তুমি বারবার নিচে নেমে যাও। আমার কিন্তু এই বিষয়টা একদমই পছন্দ নয়।
ঠিক আছে বাবা, আমি উপরেই থাকবো, কিন্তু এখন তো আমি বাথরুমে যাচ্ছি। তুমি তো জানো নিচে আমার রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, আর আমার পার্সোনাল বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুমে কিছুতেই পটি হতে চায় না। এই জন্য আমি এখন পটি করতে নিচে যাচ্ছি। না, তুমি নিজের বাথরুম ব্যবহার করতে পারবে না, তোমার বিয়ে হয়ে গেছে, এখন দোতলাটাই তোমার শ্বশুর বাড়ি, তাই তোমাকে এখানেই থাকতে হবে, আর দোতলার বাথরুমে ব্যবহার করতে হবে। আমরা শুধুমাত্র এই বাড়ির ভাড়াটিয়া, তাই নিচের তলাতে যে তোমার মা বাবা থাকে এটা তুমি ভুলে যাও। প্রতাপের কথা শুনে নয়নতারা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে প্রচন্ড ঝগড়াঝাটি করতে শুরু করে দেয়। আর এভাবে ছেলে বৌমাকে ঝগড়াঝাটি করতে দেখে প্রতাপের বাবা বিলাসবাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে রাগের মাথায় এক সিদ্ধান্ত নিয়ে বসে। চুপ কর প্রতাপ, এভাবেই কিছুতেই আমাদের সমস্যা মিটবে না। আমি ভেবে নিয়েছি আমার এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা এই বাড়িতে ভাড়া থাকবো না, আমি অন্য একটা ভাড়াটিয়া বাড়ির খোঁজ পেয়েছি, আর সেই বাড়িটা এখান থেকে ভালোই দূরে। আমরা কালকেই বাড়ি খালি করে চলে যাব। বৌমা, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, আর তুমি যদি আমাদের ছেলের সঙ্গে সংসার করতে চাও তাহলে তোমাকে আমাদের কথা মতোই চলতে হবে, আর আমাদের সঙ্গেই থাকতে হবে। এমন কথা শুনে নয়নতারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় নয়নতারার বাবা মাও সেখানে চলে আসে, আর তারাও বিলাসবাবুর সিদ্ধান্তে প্রচন্ড পরিমাণে অখুশি হয়। না না, দয়া করে আপনারা এখান থেকে যাবেন না। আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে আমরা আমাদের মেয়েকে আর চোখের সামনে দেখতে পাবো না। আমাদের মেয়ে আর বারে বারে নিচে যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা যা বলবেন ও তাই শুনবে, কিন্তু দয়া করে আমাদের মেয়েকে আমাদের থেকে দূরে করবেন না। হ্যাঁ প্রতাপ, মা একদম ঠিকই বলছে। আমি আর বারে বারে নিচে যাব না, মানে আমি আর বারে বারে মায়ের বাড়িতে যাব না, আমি উপরেই থাকবো। আর আমি তোমার বাবা মায়েরও খুব সেবা যত্ন করব। আমি কথা দিচ্ছি, আমি প্রয়োজন ছাড়া কিছুতেই নিচে যাব না। নয়নতারার কথা শুনি প্রতাপ এবং তার বাবা মা তাকে একটা সুযোগ দেয়, আর সেদিনের পর থেকে নয়নতারা নিজেকে পুরোপুরিভাবে শুধরে নেয়। এখন সে ভালো মেয়ের মতো তার শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য পালন করে, আর সে কখনোই প্রয়োজন ছাড়া বাড়ি বাড়ির নিচে যায় না, যার ফলে সে তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। মা দেখেছো কত বৃষ্টি শুরু হয়েছে? আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে পারছি না। একে একতলা শ্বশুর বাড়ি, তার উপর ব্যাঙে টয়লেট করলেও আমাদের বাড়ির সামনে জল জমে যায়। আর এখন তো এত বৃষ্টি পড়ছে, নৌকা নিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। তাই আমি ঠিক করেছি তোমাদের বাড়িতে গিয়েই থাকবো, না হলে আমি তো অফিসেও যেতে পারছি না। তাহলে ফোনে বলার কি আছে, তুই চলে আয়। আর এটা তো তোরই বাড়ি, তুই পুরো বর্ষাকাল তোর বাপের বাড়িতেই থাকতে পারিস। চলে আয় মা। আর হ্যাঁ, এখন বৃষ্টি কমেছে, পারলে এখনই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। মায়ের কথা শুনে কাবেরী খুবই খুশি হয়, আর সে ঠিক করে আজকেই ব্যাগপত্র গুছিয়ে বর্ষার মধ্যে ছাতা নিয়ে বাপের বাড়িতে চলে যাবে। তাই সে নিজের ভাবনা মতো বিকাল হতে না হতে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু কাবেরীকে দেখে চন্দনা দেবীর বৌমা অর্থাৎ কাবেরীর বৌদি পৃথা মোটেই খুশি হয় না, কারণ এখন বাড়িতে ননদ এসেছে বলে তাকে বেশি পরিমাণে কাজ করতে হবে। দিদি, হঠাৎ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বর্ষার মধ্যে এখানে আসলে যে? আজকে তো ভীষণ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আর তুমি আজকেই শ্বশুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েছো। রাতে তো তুমি বাড়িতে ফিরতে পারবে না, কয়েকদিন পর বৃষ্টি ধরে গেলে তখন তো তুমি আসতে পারতে। মা, তোমার বৌমার কথা শোনো। ননদ এই বর্ষার মধ্যে ভিজে ভিজে বাপের বাড়িতে এসেছে, আর তোমার বৌমা চিন্তা করছে আমি কখন বাড়ি ফিরবো। আমি বাড়ি ফেরার জন্য আসিনি বৌদি, আমি এই বর্ষাকাল আমার বাপের বাড়িতেই কাটাবো, কারণ এই বৃষ্টির মধ্যে আমার শ্বশুর বাড়ির সামনে জল জমে যাচ্ছে। আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না, সেই জন্য আমি এখানে চলে এলাম। কাবেরীর কথা শুনে তার বৌদি আর কোনো কথা বলে না। অন্যদিকে বড় মেয়ে বাড়িতে এসেছে দেখে চন্দনা দেবী খুবই খুশি হয়, আর সে তখনই এরকম বর্ষার মধ্যে তার বৌমাকে পকোড়া এবং কফি বানাতে বলে দেয়। পৃথা কিছুক্ষণের মধ্যে পকোড়া এবং কফি বানিয়ে দিলে কাবেরী এবং তার মা গল্প করতে করতে খাওয়া শুরু করে। কতদিন পর তুই বাপের বাড়িতে এলি, আমার ইচ্ছে করছে তোর বাকি দুই বোনকেও এই বর্ষার মধ্যে এখানে ডেকে নি। কি জানি মেয়ে দুটো ওখানে কি করছে। এমনিতেই একটু বৃষ্টি হলে তোর দুই বোনের জ্বর হয়, আর শ্বশুর বাড়িতে ওদের খেয়াল রাখার মতো কেউ নেই, কারণ শাশুড়ি মা মারা গেছে, শ্বশুর মশাইও মারা গেছে, আর দুই জামাই তো সবসময় কাজে ব্যস্তই থাকে। হ্যাঁ মা, তাহলে চিন্তা করছো কেন? তুমি আমার দুই বোনকে ডেকে নাও, আমরা এই বর্ষাকালটা একসঙ্গে এনজয় করে কাটাতে পারবো তাহলে। বড় মেয়ের মুখে এমন কথা শুনে চন্দনা দেবী তার ছোট মেয়ে এবং মেজ মেয়ে মামন এবং চুমকিকে ফোন করে, আর তাদেরকে বর্ষাকালেই বাপের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানায়। কিন্তু এই ব্যাপারে তারা তাদের বাড়ির বৌমা অর্থাৎ পৃথাকে কিছু জানানোর প্রয়োজন মনে করে না। আর মামন এবং চুমকিও মায়ের কাছে নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়, তাই তারা সেদিনই বাপের বাড়িতে চলে আসে। আর তিন ননদ এরকম বর্ষার মধ্যে বাপের বাড়িতে থাকতে এসেছে দেখে পৃথা তাদের উপর রেগে যায়।
শীত গ্রীষ্ম বর্ষা আমার কপালে আর কোনোদিনও আরাম জুটবে না। এই বর্ষার মধ্যে এখন আমার এই 3 ননদকে সেবা করতে হবে। একজন অফিসে যাবে তারও সেবা করতে হবে, আবার 2 জন বাড়িতে পড়ে পড়ে গিলবে তাদেরও সেবা করতে হবে। সেদিন থেকে পৃথা সারাদিন বর্ষার মধ্যে 3 ননদের পেছনে ভীষণ পরিমাণে খাটতে শুরু করে। আর তার 3 ননদ একেবারে পায়ের উপর পা তুলে আরাম করে। একদিন সকালবেলা হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। মা, তোমার মনে আছে তুমি বিয়ের পর আমাদেরকে বলেছিলে যে 3 বোনকে নিমন্ত্রণ করে বর্ষাকালে একেবারে জোড়া ইলিশ আর ইলিশ মাছের ডিম ভাজা খাওয়াবে? কিন্তু তুমি তো এখনো পর্যন্ত আমাদেরকে ইলিশ মাছ খাওয়ালে না। আজকে কিন্তু আমাদের এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে করছে। ও হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছিস, কিন্তু সকালবেলা তো বাবু বাজার করে অফিসে চলে গেছে। এখন এই বৃষ্টির মধ্যে কাদা জল পেরিয়ে কে বাজার করতে যাবে বলতো? কেন মা, তোমার ছেলের বউ বাজার করতে যাবে, ওকে ছাতা নিয়ে বাজার থেকে আমাদের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসতে বলো, কারণ আজকে আমিও ইলিশ মাছ খাবো, আমার অফিসের আজকে ছুটি আছে। পৃথা কিছুতেই তার ননদের কথা শুনে ইলিশ মাছ কেনার জন্য বৃষ্টির মধ্যে বাজারে যেতে চায় না, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে তার ভীষণ পরিমাণে সর্দি লাগে। তাই সে তার ননদকে ছাতা নিয়ে বাজার করতে যাওয়ার কথা বলে। আর এই কথা শুনে কাবেরী উল্টে নাকি কান্না শুরু করে দেয়। না না বৌদি, তুমি খেপেছো নাকি? এই জলকাদার মধ্যে আমি এখন বাইরে বেরোবো? এমনিতেই জলকাদা গায়ে লাগলে আমার ভীষণ অ্যালার্জি হয়, তাই আমি বাজারে যাব না। আর আমরা 3 বোন তো কিছুদিনের জন্যই তোমার বাড়িতে আছি, তুমি একটু ইলিশ মাছ বাজার থেকে কিনে এনে খাওয়াতে পারবে না? কাবেরী এরকম সেন্টিমেন্টাল কথা বললে পৃথার আর কিছু করার থাকে না। সে বড় ছাতা নিয়ে বাজার করার জন্য বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় আর সে বৃষ্টির জল ছাতায় আটকাতে চায় না। ফলে সে ভিজে ভিজে বাজারে যায় আর নিজের ব্যাগ থেকে 2000 টাকা বের করে ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে আসে। সে যখন বাড়িতে ফিরে আসে তখন কাবেরী বলে, উফ বৌদি, তোমার হাতে এরকম বড় বড় 2টো ইলিশ মাছ দেখে আমার তো একেবারে লোভে জিভে জল চলে এসেছে। যাও যাও, তাড়াতাড়ি রান্না শুরু করো, এখানে জল গায়ে এরকম দাঁড়িয়ে থেকো না। কোথায় আমি বৃষ্টিতে ভিজে গেছি, আমাকে আগে বলবে যে শাড়ি জামা কাপড় ছেড়ে নাও, একটু আরাম করো, তারপর না হয় রান্না করবে। সেসব কিছু নয়, আমাকে সোজাসুজি রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছ যেন আমি এবারে চাকরানি, তাই তো? পৃথা ননদ কোনো কথাতে পাত্তা দেয় না। নিরুপায় হয়ে বাড়ির বউ পৃথা জামা কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে তার 3 ননদ এবং শাশুড়ি মা ও স্বামীর জন্য গরম গরম ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাজা রান্না করে। শুধু তাই নয়, তার 3 ননদ আবার আবদার করে আজকে তারা ভাত নয় খিচুড়ি খাবে। সেই জন্য পৃথাকে আবার খিচুড়ি রান্না করতে হয়। সমস্ত রান্না বান্না হয়ে গেলে পৃথার 3 ননদ এবং শাশুড়ি মা গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই কিছুদিন কাটে। দেখতে দেখতে বর্ষার পরিমাণ আরো তীব্রতর হয়ে ওঠে। আর একদিন 3 ননদ নিজেদের ঘরে ঘুমাচ্ছে এমন সময়, কিরে মামুন, চুমকি, ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি, আজকে তো খুব বৃষ্টি পড়ছে আর মনে হচ্ছে আমাদের ছাদ থেকে জল পড়ছে, খাটটা একেবারে জলে ভিজে গেছে, আমি একদম ঘুমাতে পারছি না। দেখ। কাবেরীর ডাক শুনে তার 2 বোন ঘুম থেকে উঠে পড়ে। আর মামুন এবং চুমকি দেখে যে সত্যি সত্যি তাদের ছাদ থেকে টপ টপ করে ঘরের মধ্যে জল পড়ছে, কারণ তাদের ঘরের সিলিং অনেক দিনের পুরানো। এর ফলে জলের মধ্যে 3 বোনের মোটেই ঘুম আসতে চায় না। হ্যাঁ রে দিদি, ঠিকই তো বলেছিস, এবার কি করি বলতো? সারা রাত কি এভাবে সিলিং দিয়ে টপ টপ করে জল পড়বে? এরকম ভাবে ঘুমানো যায় নাকি? আর আজকে যদি ভালো করে ঘুম না হয় তাহলে কালকে সকালবেলা ঘুম পাবে। কিছু একটা কর না দিদি। এতে আবার কি করার আছে? তোদের মনে নেই দাদা যখন বৌদিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল তখন নিজেদের ঘরে সুন্দর করে ফল সিলিং লাগিয়েছিল, তাই ওদের ঘরে জল পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই চল আজকে রাত্রিবেলা আমরা দাদা বৌদির ঘরেই ঘুমাবো আর ওদের দুজনকে এই ঘরে পাঠিয়ে দেব। তাহলে আমরা রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারবো, কারণ আমরা তো এখন এই বাড়ির অতিথি, তাই আমাদের উচিত ভালো ঘরে থাকা। আর ওরা এরকম জল পড়া ঘরে থাকলেও ওদের কোনো অসুবিধা হবে না। চল। কাবেরীর মুখে এমন কথা শুনে তার 2 বোন খুবই খুশি হয়। ফলে সেই রাত্রিবেলা বর্ষার মধ্যে তারা তাদের দাদা বৌদির ঘরের দরজা ধাক্কা দিতে শুরু করে। এর ফলে পৃথা এবং সাহিল দুজনেরই ঘুম ভেঙে যায়। সারাদিন বর্ষার মধ্যে খাটাখাটনি করে পৃথা একটু ঘুমানোর পরও শান্তি পায় না। তাড়াতাড়ি করে পৃথা এবং সাহিল দরজা খোলে আর তখন 3 বোন কাঁদো কাঁদো গলায় নিজেদের দাদাকে ঘরে জল পড়ার কথা বলে। সত্যি বোন, আমার ভুল হয়ে গেছে রে, কারণ তোদের বিয়ের পর আমি ভেবেছিলাম তোদের ঘরের সিলিংটা আমি সারিয়ে দেবো, কারণ প্রত্যেক বছর বর্ষাকালে তোদের ঘরে জল পড়ে, কিন্তু আমি একদম ভুলে গেছি। আর এখন তোরা তো ঘুরতে এসেছিস, কিন্তু এরকম জল পড়া ঘরের তলায় তোদেরকে থাকতে হচ্ছে। আর একটা কাজ করলে হয় না, যে কদিন বর্ষা হবে আর কি, সে কদিন এখানেই থাকবি তোরা, আর 3 জন আমাদের ঘরেই ঘুমাবি, আর আমরা 2 জন তোদের ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো মানে? ওরকম সিলিং দিয়ে জল পড়ছে, খাট ভিজে গেছে, ওখানে ঘুমাবো কি করে?
আর তুমি জানো না, বৃষ্টির মধ্যে বাজারে গেছি বলে আমার জ্বর এসেছে। এখন আমি জল পড়া ঘরে কিছুতেই থাকতে পারবো না। হ্যাঁ দাদা, বৌদি একদম ঠিকই বলেছে। বৌদির তো ওরকম জল পড়া ঘরে থাকলে শরীর খারাপ করবে। আর আমাদের যদি ওই ঘরে থেকে জ্বর সর্দি কাশি হয়, তাহলে তো বৌদির কোনো মাথা ব্যথা নেই। একবার ভাবতে পেরেছিস দাদা, যদি আমাদের শরীর খারাপ হয় আর আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি জিজ্ঞাসা করে আমাদের শরীর খারাপ হলো কিভাবে, তখন তুই কি জবাব দিবি? শোনো পৃথা, আমি যখন বলেছি আমার 3 বোন এই ভালো ঘরে থাকবে, তার মানে বর্ষার মধ্যে ওরা এখানেই থাকবে। তুমি এতে কোনো কথা বলতে যাবে না। এর থেকে ভালো হয় তোমরা 3 বোন যদি নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যাও, তাহলে বর্ষার মধ্যে আমাদের কেউ কষ্ট পেতে হবে না, আর তোমাদের 3 বোনকেও কষ্ট পেতে হবে না। এভাবেই বর্ষার মধ্যে ঘরে জল পড়া নিয়ে 3 ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয়। কিন্তু বাড়ির শাশুড়ি এবং স্বামী যখন 3 ননদের পক্ষে কথা বলে, তখন পৃথারও কিছু করার থাকে না। ফলে পৃথা তার স্বামীর সঙ্গে জল পড়া ঘরেই বালতি পেতে ঘুমাতে চলে যায়। কিন্তু সারা ঘরে টপ টপ করে রাত্রিবেলা জল পড়তে থাকে, আর সেই জলের ছিটায় কিছুতেই পৃথার ঘুম হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই মামুন, চুমকি, তোরা জানিস এই বৃষ্টির মধ্যে আমাদের পাড়ার ফুচকা কাকু দারুণ ফুচকা বানাই। চল আজকে আমরা ছাতা নিয়ে জল পেরিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল ফুচকা মাখা খেয়ে আসি, তাহলে মুখের স্বাদটা একটু পাল্টাবে। কারণ আবার কবে বাপের বাড়ি আসবো তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ চল তাই করি, কারণ বর্ষার মধ্যে কিন্তু ফুচকা খেতে দারুণ লাগে। এই বলে 3 বোন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কাদা জল পেরিয়ে ফুচকা খেতে চলে যায়। আর তারা যখন বাড়ি ফিরে আসে, সেই সময় পৃথা সবেমাত্র ঘরবাড়ি পরিষ্কার করে রাখে। কিন্তু 3 বোন সেই কাদামাখা পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর পুরো ঘরবাড়ি নোংরা করে দেয়। এটা কি করলে তোমরা? আমি সবেমাত্র বর্ষার মধ্যে কাদা ঘরবাড়ি পরিষ্কার করলাম, আর তোমরা আবার এসে ঘরবাড়ি কাদা কাদা করে দিলে। আমি মোটেই আর ঘরবাড়ি পরিষ্কার করতে পারবো না, কারণ আমি আর খাটতে পারছি না। এবার তোমরা ঘরবাড়ি পরিষ্কার করো, দয়া করে আমাকে রেহাই দাও তোমরা। পৃথা তার ননদের সঙ্গে এরকম ভাবে কথা বলছে, সেই সময় শাশুড়ি মা সেখানে চলে আসে, আর সে তার বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। ফলে পৃথা বাধ্য হয়ে আবার ঘরবাড়ি পরিষ্কার করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর পৃথা এবার ঠিক করে যে করেই হোক বর্ষার মধ্যে সে তার 3 ননদকে বাপের বাড়ি থেকে বিদায় করেই ছাড়বে। তাই একদিন সকালবেলা বৃষ্টির মধ্যে ঘুম থেকে উঠে পৃথা নিজের এবং তার বরের ব্যাগপত্র গুছিয়ে নেয়। কি ব্যাপার বৌদি, তুমি এরকম বৃষ্টির মধ্যে ব্যাগ গুছিয়ে দাদাকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে যে বলেছিলাম আজকে দুপুরবেলা গরম গরম খিচুড়ি আর ডিমের মামলেট খাবো, আর আমরা এটাও বলেছিলাম আমাদের কাদামাখা জামা কাপড়গুলো ধুয়ে দিতে, কিন্তু তুমি তো কোনো কাজই করনি। আর এখন কোথায় চললে? আরে কি আর বলবো তোমাকে, দেখো না, কালকে রাত্রিবেলা বাবা আর মা ফোন করেছিল। ওনারা আমার জন্য আর সাইলের জন্য সমুদ্রে ঘুরতে যাওয়ার টিকিট বুকিং করে ফেলেছে। এই বর্ষাকালে সমুদ্রে ঘুরতে যেতে খুবই ভালো লাগে, তাই আমরা এখন বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ছি। 7 দিন পরে বাড়িতে আসবো। তোমরা সংসারটা একটু দেখে নিও কেমন, আর মায়েরও খেয়াল রেখো। বর্ষার মধ্যে বৌদি এবং দাদা সমুদ্রে ঘুরতে যাচ্ছে শুনে 3 ননদ একেবারে জ্বলে পুড়ে মরে যায়। কিন্তু তারা চাইলেও তাদের দাদা এবং বৌদিকে আটকাতে পারে না। আর পৃথা এবং সাহিল যখন ঘুরতে চলে যায়, তখন বর্ষার মধ্যে সারা ঘরবাড়ি পরিষ্কার করার দায়িত্ব এবং নিজেদের মাকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব সবকিছু 3 বোনের উপর এসে পড়ে। মা শোনো, এই বর্ষার মধ্যে সারা ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আমার একদম কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। তারপর কালকে আমার শাশুড়ি মা ফোনও করেছিল, বললো আমাদের বাড়ির সামনে থেকে নাকি বৃষ্টির জল নেমে গেছে, তাই আমার অফিসে যেতেও কোনো সমস্যা হবে না। তাই আমি আজকেই শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি। হ্যাঁ মা, আমাকে আর চমকিকেও আমাদের বর ফোন করেছিল, কারণ ওদের এই বর্ষার মধ্যে ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা করছে। আর এখন যেহেতু আমরা বাপের বাড়িতে আছি, তাই ওদের বর্ষার মধ্যে রান্না বান্না করে খাওয়ানোর মতো কেউ নেই, তাই আজকে আমরাও শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি। এই বলে পৃথার 3 ননদ সেদিনই নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর এর ফলে চন্দনা দেবীকে এখন একা একা বৃষ্টির মধ্যে নিজের জন্য বাজার করতে হয়, রান্না বান্না করতে হয়, এমনকি বাসনপত্র পরিষ্কার করতে হয়। আর এভাবে বর্ষার মধ্যে কাজ করতে গিয়ে তার প্রচুর পরিমাণে কষ্ট হয়। এখন বুঝতে পারছি বৌমা এই বর্ষাকালে সংসারের জন্য কত কষ্ট করে, আর আমি ওর কষ্ট বাড়ানোর জন্য আমার 3 মেয়েকেই বাড়িতে ডেকে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার পেটের মেয়েরা আমার নিজের নয়, বরং বৌমাই আমার নিজের। কারণ এরকম বর্ষার মধ্যে আমাকে আমার 3 মেয়ে ফেলে রেখে চলে গেল, একবারও ভাবলো না যে আমাদের মা একা একা কিভাবে থাকবে। কিছুদিন পর পৃথা বাড়িতে ফিরে এলে সে দেখে যে তার 3 ননদ সত্যি সত্যি শ্বশুর বাড়িতে পালিয়ে গেছে, আর তার শাশুড়ি মা বর্ষার মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে। এই দেখে পৃথার খুবই খারাপ লাগে, আর সে তার শাশুড়ি মাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তারপর থেকে বর্ষাকালে যখনই পৃথার 3 ননদ বাপের বাড়িতে এসে থাকতে চায়,
তখনই চন্দনা দেবী মেয়েদেরকে বারণ করে দেয়। এর ফলে তিন বোন নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু তাদের আর কিছু করার থাকে না। এভাবেই পৃথা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।